তো এবার তাহলে আমরা চলে যাচ্ছি পপুলেশন ডেনসিটি। তো পপুলেশন ডেনসিটি মানে এইমাত্রই আমি বলেছিলাম যে একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট অঞ্চলে যে টোটাল নাম্বার অফ স্পিসিস রয়েছে তাকেই আমরা বলেছিলাম তার পপুলেশন ডেনসিটি। তো এই পপুলেশন ডেনসিটিকে ডিনোট করার জন্য আমরা চারটে টার্ম ইউজ করছি। নাম্বার 1, টোটাল নাম্বার। টোটাল নাম্বার মিন্স আমি এখানে বলছি না কাউন্টিং অল দ্য ইন্ডিভিজুয়াল অফ দ্য স্পিসিস। সাপোজ আমার এই ঘরটাতে এই মুহূর্তে 4:30টার সময় 1 2 3 4 5 6 জন হোমোসেপিয়েন্স আমরা বসে আছি। তো আমি এখানে শুধুমাত্রই হোমোসেপিয়েন্সের যে টোটাল নাম্বারটা সেটাকে কাউন্ট করলাম। এন্ড অবভিয়াসলি আজকে এখানে যখন 6 জন বসে আছি, অন্য কোনো দিন হয়তো আমরা দুজনও বসে ক্লাস করেছি, কোনোদিন শুধু আমি একা বসেই ক্লাস করিয়েছি। সুতরাং সেই জায়গা অনুযায়ী, টাইম অনুযায়ী, জায়গা অনুযায়ী বলবো না, টাইম অনুযায়ী এই যে স্পিসিস নাম্বারটা কিন্তু ভ্যারিয়েবল এন্ড সেম স্পিসিস এর রেসপেক্টেই কিন্তু এটাকে আমাদের কনসিডার করতে হবে। ইজ মাই পয়েন্ট ক্লিয়ার? সো তাহলে টোটাল নাম্বার, please write down, counting all the individual, counting all the individual of the species of the same species with respect to time. Right? এরপর দেখ এই জায়গার সেকেন্ড যে পয়েন্ট, that is biomass or percent cover. Biomass or percent cover. Biomass or percent cover. আমি আগে একটু বলছি, তোরা জানিস প্রথমত বায়োমাস কাকে বলে, রাইট? আমি আগে এটা ডিফাইন করছি, তারপর তোরা লিখতে লিখতে এটাকে বুঝতে পারবি, আমি এক্সপ্লেনও করবো। লে although total number is generally the most appropriate measure of population density, but in some condition it is tough to measure. Full stop. In such condition, the percent cover or biomass is more meaningful. Percent cover or biomass is more meaningful. Percent cover or biomass is more meaningful measure of the population size. For example, in an area, if there are 200 Parthenium plants, 200 Parthenium plants, but only a single huge banyan tree stating that the population density of banyan tree is low. Banyan tree is low. Relative to that of Parthenium.
relative to that of Parthenium amounts to TO2 underestimating the enormous role of the banyan tree in that community. এটার মানেটা কি? আমি একটা রিজিয়নে বায়োমাস তো অবভিয়াসলি আমরা জানি প্লান্টের ফিচারের রেসপেক্টে আমরা কনসিডার করি। তো আমি একটা রিজিয়ন দেখছি যে রিজিয়নে এই এতগুলো পার্থেনিয়াম গাছ আছে আর একটাই বট গাছ আছে। তো আমি বট গাছ আর পার্থেনিয়াম গাছের রেসপেক্টে অবশ্যই পপুলেশন ডেনসিটি পার্থেনিয়ামের বেশি 100%, কিন্তু একটা পার্থেনিয়ামের বায়োমাস প্রোডাকশনের রেসপেক্টে যদি আমরা কনসিডার করি ও কিন্তু বট গাছের তুলনায় অনেক কম। তার মানে নাম্বারের রেসপেক্টে বট গাছ পার্থেনিয়ামের তুলনায় কম হলেও আমি যদি বলি বায়োলজিক্যাল কন্ট্রিবিউশন বায়োমাস প্রোডাক্টিভিটির দিক থেকে তাহলে বেনিয়ান ট্রির অনেক বেশি। পয়েন্টটা ক্লিয়ার? তাহলে এই যে জায়গায় আমি স্পেসিফিক্যালি ওরকম নাম্বারকে কনসিডার করব না, যে জায়গায় আমি অনেক নাম্বার ধর আমি দেখতে পাচ্ছি একটা পার্টিকুলার স্পিসিসের এবং সেই স্পিসিসটা তখন ওই রিজনের নাম্বারের রেসপেক্টে ডমিন্যান্ট হয়, বা তার ইকোলজিক্যাল কন্ট্রিবিউশনের দিক থেকে আমরা দেখতে পাবো অন্য কোনো স্পিসিস সংখ্যায় অনেক কম থাকলেও তার কন্ট্রিবিউশন অনেক বেশি। এই যে পার্টিকুলার পার্টটা একেই আমরা বলছি বায়োমাস অর পার্সেন্ট কভার। বুঝতে পেরেছি? So the third point is relative density. The third point is relative density. রিলেটিভ ডেনসিটি মানে আমরা বলবো একটা তো টোটাল এরিয়াতে সমস্ত স্পিসিস রয়েছে এবং তার রেসপেক্টে যে কোনো একটা স্পিসিসে যে কন্ট্রিবিউশন তার যে পার্সেন্টেজ এক্সপ্রেশন তাকে আমরা বলবো তার রিলেটিভ ডেনসিটি। ধর এই ক্ষেত্রে আমরা বলছি আমি আবারও আমাদের এই ক্লাসরুমটার রেসপেক্টেই ধর বলছি যে এখানে প্রায় 7-8টা রকমের ধর স্পিসিস আছে এবং এই 7-8টা স্পিসিসে যে টোটাল নাম্বার তার রেসপেক্টে আমরা হোমো সেপিয়েন্স বসে আছি 6 জন। তাহলে এই টোটাল স্পিসিসের রেসপেক্টে হোমো সেপিয়েন্সের যে পার্সেন্টেজ ভ্যালু তাকেই আমরা বলবো তার রিলেটিভ ডেনসিটি। So we can say that mathematical formula is the total number of single species by total number of all species into 100. ব্যাপারটা বুঝতে পারলি কি? আই হোপ কারো কোনো অসুবিধা নেই। সো তাহলে যখনই তোদের কাছে একটা স্পিসিসের ডেনসিটির রেসপেক্টে জানতে চাইবে এটা থেকে নিউমেরিক্যাল স্যার এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে রিলেটিভ ডেনসিটি বার করবে, রাইট? এন্ড তাহলে আমাদের 5 নম্বর পয়েন্ট হলো এন্ড নাও উই মুভ টু 5 নম্বর পয়েন্টের আন্ডারে সি পয়েন্ট হলো এন্ড নাও আমরা যাব the fourth term indirect count. Indirect count. Please write down population size measurement. Population size measurement can also be carried out. Can also be carried out indirectly without
without counting or seeing the organism. Right? মানে আমি কিন্তু যখন একটা পপুলেশনকে মেজার করছি সেই সময় এই ইনডিরেক্ট কাউন্টটাও একটা প্রসেস, যেখানে হয়তো আমি সব স্পিসিসকে অ্যাট এ টাইম না দেখে না ফিল করেও তাদের কিছু স্ট্রেস দেখে আমরা পয়েন্ট আউট করতে পারি। And this is exclusively applicable for the census of wild animals. এই যে তুই বলছিস যে বাঘের সংখ্যা, তুই কি মনে করিস প্রত্যেকদিন প্রত্যেকটা বাঘের সংখ্যা গোনা হয়েছে? নো, আমরা মোটামুটি ভাবে তার ইমপ্রেশন গুলো দেখে একটা প্রেডিক্টেড ভ্যালু পাচ্ছি। আমরা এই যে একদম এক্সাক্ট যে ভ্যালু গুলো পাই সেটা কিন্তু পুরোপুরি রিয়েল ভ্যালু নয়, সেখান থেকে বলাই থাকে প্লাস মাইনাস ভ্যালু। তো তাহলে এই যে প্লাস মাইনাস ভ্যালু যেখানেই তো ডিনোট করা হবে, এই প্রসেসটাকেই তুই বলবি ইনডিরেক্ট কাউন্ট, রাইট? সুতরাং ওখানে এক্সাম্পলে জাস্ট লিখে রাখ সেন্সাস অফ ওয়াইল্ড অ্যানিমালস। ওকে, অবশ্যই আলাদা আলাদা ভ্যারাইটি, স্পিসিস ভ্যারাইটিস আছে। So tahole these are the 5 points of population attributes. I hope it is clear to all of you. Birth rate, death rate, sex ratio, population age and population density. And now আমরা চলে যাব population, এই যে population তার গ্রোথের রেসপেক্টে। সেখানে পপুলেশনের গ্রোথকে যখনই আমরা ডিনোট করছি আমরা পপুলেশন গ্রোথ কিসের কিসের উপর ডিপেন্ড করবে? নাম্বার 1 ন্যাটালিটি, তাহলে রাইট, কোনো অসুবিধা নেই নিশ্চয়ই। নাম্বার 2 মর্টালিটি, নাম্বার 3 মর্টালিটি নিয়েও কোনো অসুবিধা থাকার কথা নয়। নাম্বার 3 is migration, and in the last class we know that it is of two types. Immigration মানে যখন বাইরে থেকে কোনো স্পিসিস একটা জায়গাতে ইনক্লুড হয়েছে, এন্ট্রি নিয়েছে, and the second one is emigration, অর্থাৎ কিনা একটা পপুলেশন থেকে যদি স্পিসিস বেরিয়ে যায় তখন তাকেই তোরা বলেছিলিস এমিগ্রেশন, রাইট? এই যে immigration, natality and mortality, ultimately these 4 factors measures the population growth, and that's why এখানে একটা তোদের NCERT তে ডান দিকের পেজে একটা ফ্লো ডায়াগ্রাম করা আছে যেখানে population density কে contribute করছে this immigration, natality, mortality and emigration, and এইখানে আমরা একটা ফর্মুলা পাই, and that formula is n p plus 1 is equal to, দেখতে পাচ্ছিস নিশ্চয়ই, np প্লাস কি হবে বার্থ রেট প্লাস তোর ইমিগ্রেশন ইনক্লুড হওয়া মাইনাস ডেথ রেট প্লাস এমিগ্রেশন, অর্থাৎ কিনা এনটি হচ্ছে আমার সেই ফার্স্ট পপুলেশন নাম্বার, তার সাথে ন্যাটালিটি প্লাস ইমিগ্রেশন, এই টোটাল যে সামটা হলো সেখান থেকে তুই যদি মর্টালিটি অ্যাজ ওয়েল অ্যাজ এমিগ্রেশন কে মাইনাস করিস তাহলে এখন আমার প্রেজেন্ট পপুলেশন ভ্যালু তোরা পাবি। এবং এই জায়গা থেকে কিন্তু মনে রাখবি আমাদের কোয়েশ্চেন দেয়
রাইট? নিউমেরিক্যালস কিন্তু এখান থেকে তোরা পাবি। এন্ড অবভিয়াসলি আমরা এই পয়েন্টটা থেকে বলতে পারি একটা পপুলেশনের সাইজ তখনই ইনক্রিজ করবে যদি B plus I, birth rate plus immigration is greater than D plus E হয়, তাই তো? আর পপুলেশন গ্রোথ তখনই কমবে যদি আমার সেখানে D plus E বেশি হয় আর B plus I কম হয়, রাইট? তাহলে এই দুটো পয়েন্টে নিশ্চয়ই কোনো অসুবিধা নেই। এন্ড এই ক্ষেত্রে আমরা আরো একটা টার্ম ইউজ করছি, ভাইটাল ইন্ডেক্স। ভাইটাল ইন্ডেক্স, ভাইটাল ইন্ডেক্স কাকে বলবি? p বার্থ রেট বাই ডে ইনটু 100, রাইট? সুতরাং তার যে ভ্যালুটা তাকেই তোরা বলে দিবি বার্থ রেট। তো এবার তাহলে দেখ আমাদের এই যে পপুলেশন, এই পপুলেশনের রেসপেক্টে কিন্তু তোদের বিভিন্ন রকম নিউমেরিক্যালস কিন্তু দেয়, সেই নিউমেরিক্যালস গুলো আমরা আস্তে আস্তে করে নেব। বাট এরপর আমরা চলে যাব এই পপুলেশন গ্রোথের রেসপেক্টে গ্রোথ মডেল। তো পপুলেশনে যে গ্রোথ মডেল আমরা পাচ্ছি তার মানে এই জায়গা থেকে যখনই এদেরকে আমরা প্লট করব, প্রথমত আমরা দুটো টাইপের গ্রোথ মডেল পাই। নাম্বার 1 এক্সপোনেনশিয়াল গ্রোথ মডেল এন্ড লজিস্টিক গ্রোথ মডেল। তো এক্সপোনেনশিয়াল গ্রোথ মডেল কাকে বলবি? তা যখন কোনো পপুলেশনের নাম্বার র্যাপিডলি ইনক্রিজ হচ্ছে, তাই না, তখন তাকে তোরা বলেছিলিস এক্সপোনেনশিয়াল গ্রোথ মডেল। সো দ্যাট অলসো নোন অ্যাজ জিওমেট্রিক ফ্যাশন অফ গ্রোথ। এবং এই ক্ষেত্রে তোর যখনই কোনো পপুলেশনের নাম্বার ইনক্রিজ বা ডিক্রিজ হবে সেটাকে কিন্তু আমরা ওই গ্রোথ মডেলের রেসপেক্টে পয়েন্ট আউট করতে পারবো। জেনারেলি জিওমেট্রিক গ্রোথ মডেল। তো এই ক্ষেত্রে এই গ্রোথ মডেলের একটা স্পেশালিটি হচ্ছে একটা পপুলেশনে থাকা স্পিসিসের নাম্বার কন্টিনিউয়াসলি ইনক্রিজিং। আমরা যদি দেখতে পাই এটা ব্যাকটেরিয়াল কালচারের কথা, সেখানে তুই প্রথমে গ্রোথ মিডিয়ামে যতগুলো ব্যাকটেরিয়া নিয়েছিলিস, if the growth medium is suitable, bacterial population will increase rapidly, এবং সেই ক্ষেত্রে তুই x axis আর y axis বরাবর তাকে যদি প্লট করিস, that always forms a J shaped growth curve, right? তাহলে এই যে growth curveটা একে যে বলি exponential growth curve, and see in your NCERT textbook red line denotes the exponential growth curve. but এই ক্ষেত্রে তোদের কিন্তু কয়েকটা ডেটা মনে রাখতে লাগবে যে এই যে এক্সপোনেনশিয়াল গ্রোথ কার্ভের দেখ একটা আছে, the integral formula of the exponential growth equation will be nt is equal to n0 ERT, দেখ তোরা পাচ্ছিস, and nt is equal to population density after t time, n0 একদম ইনিশিয়াল পপুলেশন ডেনসিটি কে ডিনোট করছে, and e base of the log. সো যখনই আমি কোন স্পিসিসের এই এক্সপোনেনশিয়াল গ্রোথ কার্ভকে ফলো করব, আমরা দেখতে পাবো it always upriding and always shows the positive growth, তাই না? পপুলেশন নাম্বার তো কন্টিনিউয়াসলি ইনক্রিজ করছে, 224 428 1632 64 এরকম ভাবে র্যাপিডলি ইনক্রিজিং পপুলেশন। এবং এইখান থেকে তোদের এনসিইআরটির একটা ডেটা আছে, দেখ the magnitude of R was 0.0205 in 1981 for human population in India. পেয়েছিস কি? While it reached 0.0176 in 2001. এই ভ্যালুটা কিন্তু তোদের কাছে জানতে চায়। And the magnitude of
R value for Norway rat is 0.015 and for flower beetle it is 0.12. So কোনটা ফ্লাওয়ার বিটেল না হিউম্যান বিং হিউম্যান এটা নেই আচ্ছা তাহলে ওইটা লিখে রাখ the magnitude of R was হ্যাঁ 1981 এর বলছি তারপরে 2001 এর ও আচ্ছা 2001 এরটা হচ্ছে 0.0176 1981 তোদের বইতে আছে তাই ওটা বললাম না the magnitude of R was 0.0205 in 1981 for human population in India while it reached 0.0205 in 1981 but it reached 0.0176 in 2001 and the magnitude of R value of Norway rat 0.015 and flower beetle 0.12 এই যে ডেটা বেস কোয়েশ্চেন ইকোলজি এনভায়রনমেন্টে থাকবে এবং চেষ্টা করবি যখন বায়োডাইভার্সিটি পড়েছিলাম সেখানেও কিছু ডেটা ছিল চেষ্টা করবি এইগুলোকে খাতায় আলাদা করে লিখে রাখ পরীক্ষার আগের দিনকে এই ডেটাগুলোকে বারবার রিভাইজ কর পরীক্ষার হলে কিন্তু তোরা এই ডেটাতেই কনফিউজ হয়ে যাবে ওখানে দেবে 0.12 0.13 0.14 0.20 তুই তো তখন ঘেটে ঘ মানে আমার মনে পড়ছে 0.1 আছে তারপরে 2 আছে না 3 আছে না 4 আছে ওটাতেই তোরা কনফিউজ হয়ে যাস এই বছরও এরকম ডেটা ঠিক আছে ডেটাবেস কোয়েশ্চেন কিন্তু ছিল তাই আমি বারবার বলছি এই টাইপগুলোর জন্য কিন্তু চেষ্টা করবি আলাদা করে এগুলোকে খাতায় লিখে পড়তে বইতে থাকলে পরে হাইলাইট করে রাখলে ঠিক আছে বাট লিখে পড়লে মনে থাকে মাথায়